নিস্তব্ধ রজনী, কোথাও নেই কোনো কোলাহল, সবাই ব্যস্ত আপন নিদ্রায়। কিন্তু এই নিস্তব্ধ রজনীতে কিছু মানুষ প্রিয় ঘুমকে বিদায় দিয়ে জেগে আছে আপন মানুষকে খুশি করার জন্য। তার স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করার জন্য আয়োজনে মেতে উঠেছে। একটি কক্ষের দরজা খুলে কিছু মানুষ প্রবেশ করল। অতপর শোনা গেল বোম বিস্ফোরণের মতো ভয়াবহ এক শব্দ। আরশিয়া গভীর ঘুমে মগ্ন ছিল। হঠাৎ এত জোরে আওয়াজ শুনে ধরফড়িয়ে উঠে বসলে। পাশ ফিরে আলো জ্বালাবে তার আগেই সমস্বরে সবাই বলে উঠল, হ্যাপি বার্থডে আরশিয়া। সাথে সাথে রুমে আলো জ্বলে উঠল। হঠাৎ আলো চোখে পড়ায় আরশিয়া কিছু মুহূর্ত চোখ বন্ধ রাখল। চোখ খুলে দেখে তার বাবা, মামুনি, রুষা আর আরিশের কোলে আরুষ আর তারিন দাঁড়িয়ে আছে। আরশিয়া চোখ খুলতেই তারিন তাকে তাড়া দিয়ে বলল, জলদি উঠ। তারপর তাকে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে ফ্রেশ হয়ে আসতে বলল। সবাইকে ছাদে যেয়ে ডেকোরেশন ঠিক আছে কিনা দেখতে বলল। সে আরশিয়াকে নিয়ে আসছে। আরশিয়া বের হয়ে তারিনকে জিজ্ঞেস করল, তুই এত রাতে, তাও আমার বাড়িতে? অবিশ্বাস্য। আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন আর আমি তাকে সবার আগে উইশ করব না, সেটা কি কখনো হয়? তাই আম্মুকে রাজি করিয়ে চলে এসেছি। তুই জানিস আমাকে কে আনতে গিয়েছিল? কে? আমার বিবাহিত ক্রাশ, মিস্টার আরিশ। আমি মামুনিকে ফোন করে বললাম, মামুনি, আম্মু তো আমাকে একা এত রাতে আসতে দিবে না, প্লিজ তুমি কিছু করো। মামুনি আমাকে বলল, ঠিক আছে, আমি আরিশকে পাঠাচ্ছি। তারপর আর কি, আমার ক্রাশ যেয়ে আমাকে নিয়ে এসেছে। আর এতক্ষণ আমরা সবাই মিলে ছাদে ডেকোরেশন করছিলাম। কথা বলতে বলতে ওরা ছাদে চলে এসেছে। আরশিয়া ছাদের দিকে তাকিয়ে দেখে ছাদটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এক পাশে টেবিলে একটা বড় কেক রাখা। সে নিশ্চিত এই কেকটা তার মামুনি তার জন্য বানিয়েছে, কারণ প্রতি বছর আরশিয়ার জন্মদিনের সেলিব্রেশন শুরু হয় তার মামুনির হাতের কেক কেটে। আরশিয়াকে নিয়ে তারিন কেকের সামনে গেল। আরশিয়া কেক কেটে সবার প্রথম তার বাবাকে খাইয়ে দিল। তার বাবাও তাকে খাইয়ে তাকে বুকে জড়িয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো। এরপর আরশিয়া তার মামুনিকে কেক খাইয়ে দিল। সেও আরশিয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে দোয়া করল। পরপর সবাইকে কেক খাওয়ানোর পর সবাই মিলে আরশিয়াকে তার জন্মদিনের উপহার দিল। আরশিয়ার বাবা তাকে জানালো কালকে তার জন্মদিন উপলক্ষে তার বাবা একটা পার্টি অ্যারেঞ্জ করবে। তার কাউকে ইনভাইট করার থাকলে সে যেন করে ফেলে। এরপর সবাই যার যার রুমে চলে গেল। তারিন আরশিয়ার সাথে তার রুমে এসে বিছানায় শুয়ে আরশিয়াকে জিজ্ঞেস করল, কাকে কাকে ইনভাইট করবি? আরাভ আর রিয়াজ ভাইয়াকে। এছাড়া সবাইকে তো বাবাই ইনভাইট করবে। এখন ঘুমা, কালকে তাড়াতাড়ি উঠতে হবে। আরশিয়া আর তারিন ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আরশিয়া ফোন হাতে নিল আরাভ আর রিয়াজকে ফোন দেওয়ার জন্য। ফোন অন করতেই সামনে অপরিচিত নাম্বার থেকে আসা বার্তা ভেসে উঠল, শুভ জন্মদিনের শুভেচ্ছা সেই নারীকে, আমি ভালোবাসি যাকে। আরশিয়া কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে ভাবল, অপরিচিত নাম্বারটা কার? কে হতে পারে এই নাম্বারের মালিক? যে হবে হোক, তাতে আরশিয়ার কি? সে ফোন করে আরাভ আর রিয়াজকে ইনভাইট করল। নিচ থেকে খাবার খাওয়ার জন্য আলেয়া বেগম ডাক দিতেই সে তারিনকে নিয়ে খেতে গেল। নিচে যেয়ে দেখে তাদের ড্রয়িং রুমে ডেকোরেশন চলছে পার্টির জন্য। বেলা বাড়তেই বাড়িতে তার খালামণির ও মামার পরিবার চলে এলো। আরশিয়া তার কাজিনদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। বিকেলের দিকে আলেয়া বেগম একটা বক্স হাতে আরশিয়ার রুমে এসে বলল, এতে আরশিয়ার আজকে পার্টিতে পরার ড্রেস আছে, সে যেন তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়। আরশিয়া তারিন আর নিশির সাহায্যে তৈরি হচ্ছে। নিচে মেহমানরা চলে এসেছে, সবাই বার্থডে গার্লের অপেক্ষায় আছে। আরাভ আর রিয়াজও এসেছে। আরিশ তাদের ওয়েলকাম করে। আরশিয়া আরিশকে বলে রেখেছিল আরাভ আর রিয়াজ আসবে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আরশিয়া সিঁড়ি দিয়ে নামছে। পরনে তার সাদা রঙের গর্জিয়াস গাউন, সাদা হিল, মাথায় ডায়মন্ডের মুকুট, হাতে ব্রেসলেট, গলায় সুন্দর নেকলেস। মনে হচ্ছে কোনো সাদা পরী নেমে আসছে। সবার চোখ তার দিকে আটকে আছে। বিশেষ দুই জোড়া চোখের নজর তার ওপর থেকে যেন সরছেই না। আরাভ আরশিয়ার দিকে তাকিয়ে আছে। তার অজান্তেই তার মুখ দিয়ে মাশা আল্লাহ শব্দ বের হলো। আরশিয়া নিচে নেমে তার বাবার কাছে চলে যায়। তার বাবা তাকে তার বাবার বিজনেস ফ্রেন্ডসদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সেও হাসি মুখে সবার সাথে কথা বলছে। এক পর্যায়ে আরশিয়ার বাবা ওকে তার ছোটবেলার বন্ধু জসিম সাহাবের সাথে পরিচয় করাতে নিয়ে যায়। স্যার, আপনি? তুমি জিসানকে চেনো?
আসলে বাবা, উনি আমাদের ভার্সিটির একজন লেকচারার। আবরার সাহেব আরশিয়াকে বলল, জিসান তার বন্ধু জসিমের ছেলে। তাদের সাথে কথা বলে আরশিয়া তার বাবাকে নিয়ে গেল আরাব আর রিয়াজের সাথে পরিচয় করাতে। বাবা, এনারা আমার ভার্সিটির সিনিয়র, প্লাস খুব ভালো বন্ধুও। আমি যে ওই দিন ব্যথা পেয়েছিলাম, ওনারা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আরশিয়ার বাবা আরাব আর রিয়াজের সাথে হ্যান্ডশেক করে বলে উঠল, থ্যাংক ইউ ইয়াং ম্যান, এনজয় দ্য পার্টি, তোমাদের সাথে পরে আবার কথা হবে। আরশিয়ার বাবা চলে গেল। আরাব আর রিয়াজের সাথে আরশিয়া কথা বলছে। এমন সময় আরশিয়া রিয়াজের কানে ফিসফিস করে বলল, আপনার জন্য সারপ্রাইজ আছে ভাইয়া, বলে আরশিয়া চলে গেল। আর এইদিকে রিয়াজ ভাবছে তাকে আবার আরশিয়া কি সারপ্রাইজ দেবে। আরশিয়াকে ডাকা হচ্ছে কেক কাটার জন্য। আরশিয়া কেক কাটবে এমন সময় একটা ডাকে সবাই সদর দরজার দিকে তাকালো। শুভ জন্মদিন কলিজা। একটি ছেলে সদর দরজার সামনে থেকে উক্ত কথাটি বলে উঠল। সবাই উৎসুক হয়ে চেয়ে আছে দরজার দিকে। আরশিয়া কেক খাতা বাদ দিয়ে দৌড়ে যেয়ে ছেলেটিকে জড়িয়ে ধরল। ছেলেটিও আরশিয়াকে জড়িয়ে ধরল। ছেলেটি আর কেউ নয়, নাবিল। তুমি আসবে বলিনি তো? নাবিল আরশিয়ার কপালে চুমু দিয়ে বলল, আমার কলিজার জন্মদিন, আমি কি না এসে পারি? এখন তাড়াতাড়ি চল কেক কাটি। নাবিল আরশিয়াকে নিয়ে কেকের সামনে গেল। আরশিয়া কেক কেটে পরিবারের সবাইকে খাইয়ে দিল। আরব অবাক চোখে আরশিয়ার নাবিলকে এতক্ষণ দেখছিল। তার ভেতরে জ্বলছে। আরশিয়াকে অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরতে দেখে সে থ হয়ে গিয়েছিল। নাবিল তার পরিবারের সবার সাথে কথা বলছে। এতদিন পর আরশিয়ার খালামণি ছেলেকে পেয়ে সব কিছু ভুলে গেছে। আরশিয়া কেক কাটা শেষে তার কাজিনদের সাথে কথা বলছে। পাশে আরবও দাঁড়িয়ে আছে। এর মধ্যে আহমেদ খান এবং তার স্ত্রীকে নিয়ে আরশিয়ার কাছে এলো তার বাবা। আহমেদ সাহেব এবং তার স্ত্রী আরশিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালো, সাথে অনেক দোয়াও করলে। আরশিয়ার সাথে কথা বলার এক পর্যায়ে আহমেদ সাহেবের নজর গেল আরবের দিকে। তুমি এখানে? তুমি না তোমার এক জুনিয়রের জন্মদিনে যাবে বলেছিলে? আরশিয়া আহমেদ সাহেবের কথা শুনে আরবের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি ওনাকে চেনেন? ও আমার ছেলে আরব। আরব তার বাবার উদ্দেশ্যে বলল, আরশিয়াই আমার ভার্সিটির জুনিয়র, যার জন্মদিনে যাব বলেছিলাম। আহমেদ সাহেব হেসে বললেন, সেই ঘুরে ফিরে আমরা এক জায়গায়। সবাই হেসে দিল। আসলে আবরার সাহেব আহমেদ সাহেবকে ইনভাইট করেছিল আরশিয়ার জন্মদিনে পরিবারের সবাইকে নিয়ে আসার জন্য। তাই আহমেদ সাহেব আরাফকে বলেছিল তাদের সাথে আসার জন্য, কিন্তু আরাফ না করে দেয়, বলে তার এক জুনিয়রের জন্মদিনে তাকে যেতে হবে। আরবের মায়ের কিছু মনে পড়তেই সে আরবকে ইশারায় জিজ্ঞেস করলে, আরশিয়াই কি সেই মেয়ে? আরব হ্যাঁ বলতেই আরবের মা আরশিয়ার কাছে যেয়ে তার থুতনিতে ধরে বলল, মাশাআল্লাহ, তুমি দেখতে অনেক সুন্দর মা। দোয়া করি জীবনে অনেক সুখী হও। তোমার ব্যাপারে আরবের কাছ থেকে শুনেছি, কিন্তু বাস্তবে তুমি ওর বলার থেকেও আরও বেশি সুন্দর। আরশিয়া এ কথা শুনে লজ্জা পেল, আর আরব সেই লজ্জারাঙা মুখের দিকে এক রাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। গেস্টদের সবার খাওয়া দাওয়া শেষ, অনেকে চলে যাচ্ছে। এখন আরশিয়ার ফ্যামিলি, আরবদের ফ্যামিলি, আরশিয়ার খালামণিরা আর তার মামাদের ফ্যামিলি আর রিয়াজ রয়ে গেছে। রিয়াজ হঠাৎ খেয়াল করলো আরশিয়ার কাজিনদের মধ্যে একজনকে, যাকে কিনা তার গার্লফ্রেন্ড নিশির মতো মনে হয়। আরশিয়া রিয়াজকে তার খালামণিদের সামনে নিয়ে বলে, খালামণি, এই সেই ছেলে যাকে নিশি আপু ভালোবাসে। রিয়াজ যেন বেক্কেল হয়ে গেল। সে একটা ঘোরের মধ্যে আছে। আরশিয়া হঠাৎ এমন কিছু করবে সে ভাবেনি। আরশিয়ার খালামণি রিয়াজকে দেখে বলল, মাশাল্লাহ, ছেলে তো সুন্দর আছে। তা বাবা, তুমি কি সত্যি নিশিকে ভালোবাসো? তাকে বিয়ে করতে চাও? রিয়াজ ঘোরের মধ্যে থেকেই জবাব দিল, সত্যিই সে নিশিকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। নিশির মা তার বাবার দিকে তাকালো। তার বাবার সম্মতি পেয়ে রিয়াজকে বললেন, আমাদের তোমাকে পছন্দ হয়েছে, আমাদের তোমাদের সম্পর্ক নিয়ে সমস্যা নেই। আমরা চাই তুমি তোমার পরিবারের সাথে কথা বলো। তারা রাজি থাকলে তাদের নিয়ে আমাদের বাড়িতে এসো। রিয়াজ মাথা নেড়ে সম্মতি দিল। তারা সবাই একসাথে খেতে বসেছে। খাওয়ার এক পর্যায়ে আবরার সাহেব বললেন, আহমেদ সাহেব, এখন তো অনেক রাত হয়ে গেছে, আজকের রাতটা আপনারা আমাদের বাড়িতে থেকে যান। আহমেদ সাহেব প্রথমে অমত করলেও পরবর্তীতে আবরার সাহেবের কথায় রাজি হলেন। বড়রা সবাই নিচে গল্প করছে আর ছোটরা সবাই ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছে গল্প করার জন্য। আরব ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। আরশিয়া গিয়ে তার পাশে দাঁড়ালো। এতক্ষণে তোমার আমার কথা মনে পড়ল? সরি, আসলে এত মানুষের মধ্যে আপনার সাথে কথা বলতে পারিনি। আমার তো মনে হয়েছিল তুমি ভুলেই গিয়েছো যে আরব নামের কোনো ব্যক্তি তোমার আশেপাশে ছিল। সরি বললাম তো।
যাও, এবারের মতো তোমার সরি গ্রহণ করলাম। তা ওই সময় যেই ছেলেটাকে তুমি জড়িয়ে ধরেছিলে সে কে? আমার খালামণির ছেলে নাবিল। বলতে পারেন আমার ভাই কম, বন্ধু বেশি। কিভাবে? যখন আমার আম্মু মারা যায় তখন আমি খুব নীরব হয়ে যাই, কারোর সাথে ঠিকমতো কথা বলতাম না। ওই সময় ভাইয়া সব সময় আমার সাথে থাকতো, আমার মন খারাপ হলে হাসাতো, আমাকে ঘুরতে নিয়ে যেত, আরও অনেক কিছু করত। বাসার সবাই আমাকে কোনো কাজে বাধা দিলেও ও আমাকে বাধা দিত না, উল্টো আমাকে সেই কাজ করতে সাহায্য করত। এক কথায় বলতে পারেন সে আমার আপন ভাই না হলেও আপন ভাইয়ের চেয়ে বেশি। আরব এবার বুঝল আরশিয়া কেন ছেলেটিকে জড়িয়ে ধরেছিল। আরশিয়া গাল ফুলিয়ে আরবের দিকে চেয়ে বলল, আমার গিফট কোথায়? আরশিয়ার এভাবে গাল ফোলানো দেখে আরব হেসে ফেলল। পকেট থেকে একটা লকেট বের করে আরশিয়ার পিছনে গিয়ে তার গলায় পরিয়ে দিল। পছন্দ হয়েছে? অনেক বেশি। এর মধ্যেই রিয়াজ আর নিশি এলো তাদের কাছে। রিয়াজ আরশিয়ার উদ্দেশ্যে বললে, তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছ আরশিয়া, এমন সারপ্রাইজ আমাকে কেউ দেয়নি। হঠাৎ করে যে তুমি আমাকে নিশির বাবা মায়ের সামনে দাঁড়া করাবে আমি তা ভাবতেই পারিনি। তো কেমন লাগলো সারপ্রাইজ? ভয়ঙ্কর। তুমি যে নিশির কাজিন সেটা আগে বলনি কেন? আগে বললে আপনি এই ভয়টা পেতেন নাকি? তাও কথা। নিশি আরশিয়াকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো, সাথে রিয়াজও। আরব বলল, তোরা ওকে ধন্যবাদ জানাচ্ছিস কেন? নিশি আরবকে বলল আরশিয়া কিভাবে তার বাবা মাকে বুঝিয়েছে। আরব মনে মনে বলল, এই মেয়ে বিচ্ছু আছে। আরশিয়া রিয়াজের দিকে তাকিয়ে বলল, শুকনো কথায় চিড়ে ভিজবে না হবু জিজু। তোমার কি চাই বলো? ট্রিট চাই আমার। ওকে, ডান। নাবিল সবেমাত্র ওপরে এসেছে। সামনে তাকিয়ে তার মনে হলো কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল। তারিন একপাশে দাঁড়িয়ে আছে, তার খুলে রাখা চুল হাওয়ায় দোল খাচ্ছে। নাবিল যেন সেই দোল খাওয়া চুলের ভাঁজে নিজেকে হারিয়ে ফেলল। তারিনের দিকে এগোবে এমন সময় নিশি তাকে ডাক দিল, তাই সেও চলে গেল ওই দিকে। আরশিয়া নাবিলকে দেখে বলে উঠল, তুমি যে আসবে আমাকে বলনি কেন? শোনো পাগলির কথা, আমি যদি বলেই দিতাম তাহলে সেটা কি সারপ্রাইজ হতো? এই, আমাকে পাগলি বলবে না বলে দিলাম। ঠিক আছে, যথা আজ্ঞা। আমার চকলেট কোথায়? আনতে ভুলে গেছো নাকি? আমার কলিজা আমাকে কিছু আনতে বলবে আর আমি সেটা আনতে ভুলে যাব, এরকম কখনো হয়? তোর ঘরে একটা লাগিজ রেখে এসেছি যার ভিতরে চকলেটে ভরা। থ্যাংক ইউ কলিজা। নাবিল আরব আর রিয়াজকে দেখিয়ে আরশিয়ার উদ্দেশ্য করে বলল, এনারা কারা? তাদের সাথে পরিচয় করিয়ে দে। আরশিয়া আরব আর রিয়াজের সাথে নাবিলের পরিচয় করিয়ে দিল। তারিনকে কাক দিয়ে এদিকে আসতে বলল। তারপর সবাই মিলে আড্ডা দেওয়ায় মশগুল হলো। আড্ডার মাঝে মাঝেই নাবিল তারিনের দিকে তাকাচ্ছে। সেটা আর কেউ খেয়াল না করলেও আরশিয়া খেয়াল করেছে। কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই ঘুমাতে চলে গেল। আরবরা সকালে নাস্তা করে চলে গিয়েছে। তাদের যাওয়ার কিছুক্ষণ পর তারিনকে ফোন করে তার মা বাসায় যেতে বলায় সেও চলে গেল। নাবিলরা বিকেলের দিকে চলে গিয়েছে। যাওয়ার আগে আরশিয়ার খালামণি তাকে বলে গিয়েছে সে যেন কিছুদিন তার খালামণির বাসায় গিয়ে থাকে। সেও সম্মতি দিয়েছে যে সে যাবে। শীতের শেষে সুখের জোয়ার নিয়ে এসে বসন্ত। পাখির কলতানে, ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন। বসন্তই যে করছে এই অপার আয়োজন। প্রকৃতি যেন বলছে, এই তো প্রেমে পড়ার সঠিক সময়। ভার্সিটির প্রাঙ্গণ আজ বসন্তের হাত ধরে নতুন রঙে নিজেকে সাজিয়েছে। চারিপাশে শুধু জোড়ার মেলা। সবাই ব্যস্ত তাদের প্রিয় মানুষদের সাথে বসন্ত উৎসবে মেতে উঠতে। আজকে আরব ভীষণ ব্যস্ত, কাজের শেষ নেই তার। কোথাকার আয়োজন কত খুঁটু হয়েছে সব তাকে পর্যবেক্ষণ করতে হচ্ছে। অপরদিকে তারিন আরশিয়ার বাসায় এসে তাকে সেই কখন থেকে ডাকছে, কিন্তু আরশিয়ার উঠার কোনো নাম নেই। অবশেষে অনেক প্রচেষ্টার ফলে তারিন আরশিয়াকে ঘুম থেকে তুলতে পেরেছে। কিরে, তুই আমার বাসায় তাও এত সকালে? আজকে যে ভার্সিটিতে বসন্ত উৎসব, তুই কি সেটা ভুলে গিয়েছিস? আরশিয়া মাথা চুলকে হেসে বলল, আসলে আমি ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি তৈরি হ, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আরশিয়া প্রথমে কুর্তি পরতে চেয়েছিল, কিন্তু তারিন তাকে জোর করছে শাড়ি পরার জন্য, কারণ আজকে তাকে নাচতে হবে। তাই আরশিয়া বাসন্তী আর লালের মিশ্রণের শাড়ি, সাথে লাল ব্লাউজ আর হালকা কিছু প্রসাধনী। আরশিয়া সাজতে চাচ্ছিল না, কিন্তু তারিন তাকে জোর করে সাজিয়ে দিচ্ছে। তারিনের মতে শাড়ি পরে না সাজলে হয় নাকি? তাই সে আরশিয়াকে অল্প করে সাজিয়ে দিল। আরশিয়াকে সাজানো শেষ। তারিন আরশিয়ার দিকে চেয়ে বলল, দোস্ত, আজ না জানি কত ছেলের রাতের ঘুম হারাম হবে। কেন? তোর সৌন্দর্যে বিমোহিত হয়ে তারা ঘুমকে বিদায় জানাবে। আরশিয়া তারিনকে চোখ রাঙিয়ে বলল, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তারিন মুখে ওপর আঙুল দিয়ে বোঝালো সে আর কিচ্ছু বলবে না। আরশিয়া আর তারিন একসাথে নিচে নেমে
আলেয়া বেগমের থেকে বিদায় নিতে যায়। আলেয়া বেগম চোখ থেকে কাজল নিয়ে আরশিয়ার কানের পিছনে দিয়ে বললেন, মাশাল্লাহ, কারো নজর না লাগুক। সাথে তারিনকেও কাজল দিয়ে একই কথা বললেন। আরশিয়ার তারিন তার থেকে বিদায় নিয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। আরব মাঠের একপাশে দাঁড়িয়ে কিছু ছেলের সাথে কথা বলছিল। কথা বলার মাঝে তার চোখ যায় গেটের দিকে। সেখানেই শাড়ি পরা এক রমণীর দিকে তার আখিজোড়া আটকে যায়। এই প্রথম আরশিয়াকে শাড়ি পরা অবস্থায় দেখল আরব। আরব মনে মনে বলে উঠল, শাড়ি পরা অবস্থায় তাকে এতটা সুন্দর না লাগলেও পারত। আরব এক দৃষ্টিতে চেয়ে আছে আরশিয়ার দিকে। আরশিয়া তারিনকে নিয়ে মাঠে আসতেই তার নজর পড়ল আরবের দিকে। আরবের পরনে বাসন্তী রঙের পাঞ্জাবি, সাদা পায়জামায় তাকে অনেক সুন্দর লাগছে। আরশিয়া আরবের দিকে তাকাতেই তাদের নয়নে নয়ন মিলিত হয়। আরব আরশিয়ার দিক থেকে চোখ সরিয়ে আবার কথা বলায় মনোযোগী হলো। আরশিয়াও তারিনকে সাথে নিয়ে স্টেজের দিকে চলে গেল। স্টেজে এখন একটা ভাইয়া গান গাইছেন। গানের পরেই শুরু হবে নাচের অনুষ্ঠান। আরশিয়ার নাম ডাকতেই আরশিয়া স্টেজে চলে গেল। আরশিয়া নাচছে। আরবের অনেক কাজ থাকা সত্ত্বেও সে আরশিয়া যার নাচ দেখতে এসেছে। আরব আশেপাশে তাকিয়ে দেখে সব ছেলেরা হাঁ করে আরশিয়ার দিকে তাকিয়ে আছে, যা আরবের মোটেও সহ্য হচ্ছে না। আরশিয়ার নাচ শেষ হলে সবাই চিল্লিয়ে বলে উঠল, অসাধারণ। আরশিয়া নাচ শেষ করে তারিনকে সাথে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করল। অনুষ্ঠান এখন শেষের দিকে, বিকেল হয়ে গেছে প্রায়। আরশিয়া আশেপাশে আরবকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। অবশেষে আরবের দেখা মিলল। সে অডিটোরিয়ামে বসে রিয়াজের সাথে গল্প করছে। আরশিয়া তাদের কাছে গেল। কেমন আছো শালিকা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জিজু? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনাকেও অনেক সুন্দর লাগছে। এরপর আরবের উদ্দেশ্যে বলল, আপনার কাজ শেষ? আমার কাজ দিয়ে তুমি কি করবে? আপনাকে নিয়ে এক জায়গায় যাব। কাজ শেষ। তা কথায় নিয়ে যাবে? আরশিয়া তারিন আর রিয়াজকে বিদায় দিয়ে আরবের হাত ধরে বলল, সেটা গেলেই দেখতে পাবেন, এখন আমার সাথে চলুন। আরশিয়া আরবের হাত ধরে গেটের বাহিরে এলে আরাফ তাকে নিয়ে গাড়ির দিকে যেতে নিলে আরশিয়া আরাফকে বলল, আজকে তারা রিক্সা দিয়ে যাবে। আরবও রাজি হয়ে গেল। এই ব্যস্ত রাস্তায় রিক্সায় পাশে প্রিয় মানুষটা বসা, এর চেয়ে সুন্দর অনুভূতি কি আর আছে? নেই হয়তো। আরশিয়ার নিজেকে কেমন সুখী সুখী মনে হচ্ছে। রিক্সা এসে থামল এক নদীর পাশে। আশেপাশে কপোতিদের মেলা। আরশিয়া আরবের হাত ধরে নদীর পাড়ে চলে গেল। পায়ে পা মিলিয়ে হাতে হাত রেখে হাঁটছে দুজন। কারো মুখে কোনো কথা নেই, শুধু নীরবে হেঁটে চলেছে সামনের দিকে। একজনের মনে প্রশান্তির ছোঁয়া, আরেকজনের চোখে অপরজনের জন্য মুগ্ধতা। এভাবেই চলছে তারা সামনের দিকে। আরশিয়া আরবের দিকে চেয়ে বলল, আমার খুব ইচ্ছে ছিল প্রিয় মানুষটাকে পাশে নিয়ে নদীর পাড়ে তার হাতে হাত ধরে হাঁটার। আজকে তা পূরণ হয়ে গেল। আপনার কেমন লাগছে? ভালোই লাগছে, খারাপ লাগার তো কোনো কারণ নেই। তা আমি বুঝি তোমার প্রিয় মানুষ? কেন আগে জানতেন না? জানতাম, কিন্তু তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে করছিল। আরশিয়া আরব একে অপরের দিকে তাকিয়ে একসাথে হেসে দিল। আরশিয়া আর আরব হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে। আরশিয়ার সামনে তাকিয়ে দেখে একটা বাচ্চা ফুল বিক্রি করছে। সে আরবকে দাঁড়াতে বলে বাচ্চাটির কাছে গেল। বাচ্চাটার কাছে যত ফুল ছিল সব কিনে নিল। আরব নদীর দিকে তাকিয়েছিল। আরশিয়ার ডাকে পিছনে ফিরে দেখে আরশিয়া ফুলগুলো হাত নিয়ে হাঁটুমুড়ে তার সামনে বসে আছে। আরশিয়া আরবের দিকে ফুলগুলো বাড়িয়ে দিলে বলল, তোমার প্রতি ভালোবাসা আমার এক আকাশ পরিসম। তুমি কি হবে আমার প্রিয়তম? আর সে আরবের দিকে চেয়ে আছে উত্তরের আশায়। আশেপাশে অনেকেই তাকিয়ে আছে তাদের দিকে। কেউ কেউ আবার ভিডিও করছে, কারণ সব সময় তারা ছেলেদের প্রপোজ করতে দেখেছে। সাধারণত কোনো মেয়েকে প্রপোজ করতে দেখা যায় না, আর দেখা গেলেও খুব কমই দেখা যায়। আরব মুচকি হেসে হাত বাড়িয়ে ফুলগুলো নিল। অতঃপর আরশিয়ার হাত ধরে তাকে উঠালো। আরশিয়াকে তার কাছে টেনে ফিসফিস করে বলল, এর উত্তর আজকে নয়, অন্য কোনো দিন দিব। আজকে নয় কেন? সঠিক সময় সঠিক উত্তর পেয়ে যাবে, অপেক্ষা করো। আরশিয়া গাল ফুলিয়ে বলল, আমি অপেক্ষা করতে পারবো না। অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয়। আরশিয়া হেসে বলল, অপেক্ষার ফল যদি মিষ্টি হয় তাহলে আমি অপেক্ষা করতে রাজি, কিন্তু অপেক্ষাটা যেন বেশি দীর্ঘ না হয়। আরাফ কথার প্রতিউত্তরে মুচকি হাসল। এর মানে হলো আরশিয়াকে দীর্ঘ অপেক্ষা করতে হবে না। আরাব আর আরশিয়া আরও কিছুক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়ে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করল। এরপর আরাব আরশিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে চলে গেল। কেটে গেছে আরও কিছুদিন। এই দিনগুলোতে পরিবর্তন হয়েছে অনেক কিছু। আরাব আর রিয়াজ অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছে।
আরশিয়া আর তারিন অনার্স দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে। আরাব আরশিয়ার মাঝে এখন খুব সুন্দর একটা সম্পর্ক হয়েছে, যদিও আরাব আরশিয়ার প্রপোজের কোনো জবাব এখনও দেয়নি। ভার্সিটিতে এখন প্রায় সময়ই আরাব আর আরশিয়াকে একসাথে দেখা যায়। নাবিল আর তারিনের মাঝেও এখন টুকটাক কথা হয়। নাবিল ভেবে রেখেছে নিশির বিয়ের পর বাবা মায়ের কাছে তারিনের ব্যাপারে বলবে। আরাব আর রিয়াজ মাস্টার্সে ভর্তি হওয়ার পর নিজেদের বিজনেসে জয়েনও করেছে। রিয়াজ তার বাবা মাকে নিশির ব্যাপারে বলেছে এবং ছবিও দেখানো। তার বাবা মায়ের নিশিকে পছন্দ হয়েছে, তাই আগামী শুক্রবার তারা নিশিদের বাড়িতে যাবে নিশিকে রিং পরিয়ে বিয়ের তারিখ ঠিক করার জন্য। আজ শুক্রবার, সবার ছুটির দিন। নিশিদের বাড়িতে আজকে আয়োজনের শেষ নেই। ছেলের বাড়ি থেকে লোক আসবে বলে কথা, আয়োজন তো থাকবেই। আরশিয়া গতকাল বিকেলে তার খালামণিদের বাসায় চলে এসেছে, সাথে করে তারিনকেও নিয়ে এসেছে। চারিদিকে জুম্মার আজান দিচ্ছে। কিছুক্ষণ আগেই নিশিদের বাড়িতে রিয়াজের পরিবার আর তাদের সাথে আরবও এসেছে। ছেলেরা নামাজ পড়তে চলে গিয়েছে। দুপুরের খাওয়া দাওয়ার পর বিয়ে নিয়ে কথা হবে। আরশিয়া আর তারিন মিলে নিশিকে শাড়ি পরিয়ে তৈরি করছে। আরশিয়া নিশিকে লজ্জা দেওয়ার জন্য বলল, বলু, আজকে তোমাকে যা সুন্দর লাগছে, রিয়াজ ভাইয়া আজকে আবার তোমার প্রেমে পিছলে পড়বে। আরশিয়াকে সঙ্গ দিয়ে তারিন বলে উঠল, আমার তো আফসোস হচ্ছে, আমি কেন ছেলে হলাম না? ছেলে হলে এতক্ষণে তোমাকে নিয়ে ভেগে যেতাম। বলে তারিন আরশিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। নিশি তো ওদের কথা শুনে লজ্জায় শেষ। আরশিয়ার তারিন হাসছে, কারণ তারা তাদের মিশনে সফল হয়েছে। ছেলেরা সবাই নামাজ পড়ে চলে এসেছে। সবাই খেতে বসেছে। আরশিয়ার খালামণি তাদের তিনজনের খাবার নিশির ঘরে পাঠিয়ে দিয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছে। এক পর্যায়ে রিয়াজের মা বলে উঠলেন, আমাদের হবু বৌমাকে ডাকুন, আমরাও দেখি তাকে। আরশিয়ার খালামণি নাবিলকে পাঠালেন নিশিকে নিয়ে আসার জন্য। নাবিল নিশির ঘরের দরজায় টোকা দিয়ে বলল, কলিজা, নিশিকে নিয়ে নিচে আয়। আরশিয়া শাড়ির আঁচল টেনে নিশির মাথায় দিয়ে তাকে নিয়ে নিচে নামছে। সিঁড়ি দিয়ে নামার সময় আরশিয়া আর নিশির দিকে দুজোড়া চোখ তাকিয়ে আছে। রিয়াজ দেখছে শাড়ি পরা তার প্রেমিকা নিশিকে, যে কিনা আর কিছুক্ষণ পরে তার বাগদত্তা হবে। আর আরাফ তাকিয়ে আছে আরশিয়ার দিকে। আরশিয়া নিশিকে নিয়ে নিচে নামলে রিয়াজের মা নিশিকে তার পাশে বসতে বললেন। আরশিয়াও তার কথা মতো নিশিকে তার পাশে বসালেন। রিয়াজের মা নিশির মুখ উঁচু করে দেখে বললেন, মাশাল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। এই কথা শুনে নিশি এবং রিয়াজ দুজনই লজ্জা পেল। আরাফ পাশ থেকে রিয়াজকে ধাক্কা দিয়ে বলল, তুই লজ্জা পাচ্ছিস কেন? লজ্জা তো নারীদের ভূষণ। রিয়াজ আরবের দিকে তাকাতেই আরফ চুপ হয়ে গেল। রিয়াজের বাবা বললেন, তাহলে আজকে এনগেজমেন্টটা হয়ে যাক। তার কথায় সবাই সম্মতি পোষণ করল। রিয়াজের মা রিংয়ের বক্স থেকে রিং বের করে রিয়াজের হাতে দিয়ে তাকে ইশারা করল নিশিকে রিংটা পরানোর জন্য। রিয়াজ নিশির হাত তার হাতে নিতেই বুঝতে পারল নিশির হাত কাঁপছে। রিয়াজ নিশিকে রিং পরানোর শেষে নিশির আম্মু তাকে রিং দিল রিয়াজকে পরানোর জন্য। নিশি কাঁপা কাঁপা হাতে রিয়াজকে রিং পরিয়ে দিল। রিং পরানোর শেষে নিশির আম্মু আরশিয়াকে বললেন নিশি আর রিয়াজকে নিয়ে ছাদে যেতে। এখানে তারা বড়ারা বিয়ের ব্যাপারে কথা বলবেন। এতে তাদের ছোটদের থাকার কোনো প্রয়োজন নেই। আরশিয়া নিশিকে নিয়ে ছাদের দিকে হাঁটা দিল। তাদের পিছনে পিছনে রিয়াজ আর আরাব আসছে। ছাদে আসতেই নিশি আরশিয়ার হাত শক্ত করে বলে উঠল, আরশু, আমাকে শক্ত করে ধর। আমার মনে হচ্ছে আমি এখনই মাথা ঘুরে পড়ে যাব। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার আর রিয়াজের আংটি বদল হয়ে গেল। এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল, সব কিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। বিশ্বাস করতে শুরু করো, আর কিছুদিন পর তোমার বিয়ের সানাই বাজলো বলে। রিয়াজ ছাদে আসতেই আরশিয়া নিশির হাত রিয়াজের হাতে দিয়ে বলল, জিজু, আপনার হবু বলেন নাকি মাথা ঘুরছে, আপনি তাকে সামলান, আমি গেলাম। বলে আরশিয়া আরাফকে নিয়ে ছাদের অপর পাশে চলে গেল। নিশি রিয়াজকে জড়িয়ে ধরে কান্না করছে। আরশিয়া তাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আরশিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরফ পাশ থেকে বলে উঠল, কি দেখছো এভাবে? দেখছি ভালোবাসা কত সুন্দর। ভালোবাসার মানুষটা সঠিক হলে এবং সেটা পূর্ণতা পেলে সেই ব্যক্তি হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আরব আরশিয়ার চোখে চোখ রেখে বলল, আসলেই ভালোবাসা সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর। নিশি রিয়াজকে জড়িয়ে ধরে এখনো কান্না করছে। আরশিয়া রিয়াজের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে উঠল, কি জিজু, এখনই আমার বনুর কান্না থামাতে পারছেন না? বিয়ের দিন তাহলে কি করে থামাবেন? আপনার কাছে তো বোন বিয়ে দেওয়া যাবে না। আপনি যদি এখন বনুর কান্না বন্ধ করতে না পারেন তাহলে কিন্তু বিয়ে ক্যান্সেল। রিয়াজ নিশির কানে কানে বলল, তুমি কি চাও আমাদের বিয়ে ক্যান্সেল হোক? নিশি মাথা নেড়ে না বুঝল, অর্থাৎ সে চায় না বিয়ে ক্যান্সেল হোক। তাহলে কান্না বন্ধ কর, না হলে কিন্তু আরশিয়া আমার কাছে তার বোনকে বিয়ে দেবে না। এ কথা শুনে নিশি কান্না বন্ধ করে আরশিয়াকে বলল, দেখ আরশু, আমি কিন্তু এখন আর কান্না করছি না, প্লিজ তুই বিয়েটা ভাঙিস না। আরশিয়া নিশির অবস্থা দেখে মনে মনে হাসলো, কিন্তু মুখে বলল, ঠিক আছে, এবারের মতো বিয়ে ভাঙবো না, কিন্তু তুমি যদি আবার কান্না করো তাহলে কিন্তু আমার কিছুই করার থাকবে না। আরশিয়া আর আরব এক পাশে দাঁড়িয়ে কথা বলছে, আর রিয়াজ আর নিশি অন্য পাশে দাঁড়িয়ে কথা বলছে। তারিন ছদে এসে দেখে এরা জোড়ায় জোড়ায় গল্প করছে। এখানে দেখি সবাই জোড়ায় জোড়ায়, আমি শুধু জোড়া ছাড়া। পিছন থেকে নাবিল বলে উঠল, তুমিও জোড়া বাঁধো। বাধা দিচ্ছে কে? আমি জোড়া বানানোর জন্য এখানে ছেলে কোথায় পাবো? কেন, তোমার কি আমাকে চোখে পড়ছে না?
তুমি চাইলে আমি তোমার সাথে জোড়া বাঁধতেই পারি, আমার দরকার নেই আপনার সাথে জোড়া বাঁধার। তাহলে থাকো সিঙ্গেল, আমার কি? তোমার সুবিধার জন্যই আমি তোমাকে আমার সাথে জুটি বাঁধার অফার দিয়েছিলাম। এখন তুমি না চাইলে আর কি করার? তারিন আরশিয়া আর আরবদের কাছে চলে গেল। নিশি আর রিয়াজকে একা ছেড়ে দিল তাদের মতো করে। তারা গল্প করছে, এমন সময় নিশিদের কাজের লোক এসে বলে গেল তাদের সবাইকে নিচে যাওয়ার জন্য ডেকেছে। তারা সবাই নিচে নেমে জানতে পারলে 2 সপ্তাহ পরে রিয়াজ আর নিশির বিয়ের দিন ধার্য করা হয়েছে। আরও কিছুক্ষণ সবাই বিয়ে নিয়ে কথা বলল। কথা শেষে রিয়াজদের পরিবার চলে গেল। আরশিয়াকে তার খালামণি রেখে দিয়েছে, বলেছে নিশির বিয়ের আগ পর্যন্ত সে এখানেই থাকবে। আরশিয়ার বাবার সাথে তিনি কথা বলে নেবেন। আজকে নিশির গায়ে হলুদ, চারিদিকে কোলাহল, আলোর ছড়াছড়ি, বাচ্চাদের ছুটোছুটি, মহিলারা কাজে ব্যস্ত, কিশোরীরা নিজেকে সাজাতে ব্যস্ত। সব মেয়েদের পরনে হলুদ শাড়ি আর ছেলেরা হলুদ পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট পরেছে। পার্লার থেকে 2জন মেয়ে নিয়ে আসা হয়েছে নিশিকে সাজানোর জন্য। বিয়ের এত কাজের মধ্যে পার্লারে গিয়ে বসে থাকা খুবই কষ্টকর, তাই বাসায় মানুষ আনা হয়েছে। নিশিকে তারা 2জন মিলে সাজাচ্ছে। সবাই যার যার মতো তৈরি হচ্ছে, কিন্তু তারিন নিজের সাজ রেখে আরশিয়ার পিছনে পিছনে ঘুরছে। সে আরশিয়াকে শাড়ি পরতে বলছে, কিন্তু আরশিয়া শাড়ি পরতে অনিচ্ছুক। আরশিয়ার ভাষ্যমতে তার অনেক কাজ আছে, তাই সে শাড়ি পরবে না। আরশিয়ার ভয়, সে যদি শাড়ি পরে ছুটোছুটি করতে যেয়ে পড়ে যায় তাহলে মান সম্মান তো শেষ হবেই, সাথে ফ্রিতে হাত পায়েও ব্যথা পাবে। তারিন আরশিয়ার পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে নিশিকে বলল আরশিয়াকে বোঝাতে। নিশি আরশিয়াকে বুঝল, কিন্তু আরশিয়া বুঝতে নারাজ। তাই নিশি আর কোনো উপায় না পেয়ে আরশিয়াকে বলল আরশিয়া শাড়ি না পরলে সেও পরবে না। তাই ব্ল্যাকমেলের শিকার হয়ে অবশেষে আরশিয়াকে শাড়ি পরতেই হলো। আরশিয়া বেশি সাজেনি, তার ভারী সাজ পছন্দ না, যদিও বাকি সবাই ভারী সাজ দিয়েছে। নিশির কিছু কাজিন এমন সাজ দিয়েছে মনে হচ্ছে বিয়ে নিশির না তাদের। বিকেলের দিকে রিয়াজদের বাড়ি থেকে হলুদ আর ডালা নিয়ে এসেছে রিয়াজের কিছু কাজিন। তাদের সাথে আরবও আছে। রিয়াজ তার বন্ধু কম, ভাই বেশি। তার চেয়ে বড় কথা, রিয়াজের কোনো ভাই বোন নেই, তাই রিয়াজের বাবা মা তাকেই সব কাজের দায়িত্ব দিয়েছে। আরবও হাসি মুখে সব দায়িত্ব পালন করছে। আরবদের ড্রয়িং রুমে বসতে দেওয়া হয়েছে, তাদের সামনে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়েছে। কিন্তু আরবের সন্ধানী দৃষ্টি আশেপাশে ঘুরছে। সে কাউকে খুঁজছে, কিন্তু কাউকে জিজ্ঞেস করতে পারছে না। হলুদের আয়োজন নিশিদের ছাদে করা হয়েছে। নিশির সাজগোজ শেষে তাকে ছাদে নিয়ে নির্দিষ্ট আসনে বসানো হয়েছে। সবার আগে নিশির বাবা মা তাকে হলুদ দিয়েছে, এরপর নাবিল দিয়েছে। আজকে নাবিলের অনেক কাজ, তার বোনের বিয়ে বলে কথা। সবাই এসে নিশিকে হলুদ লাগিয়ে যাচ্ছে, কেউ কেউ তো ইচ্ছে করে বেশি বেশি লাগাচ্ছে। নিশিকেও মুখ বুজে সব সহ্য করতে হচ্ছে। আরবদের ছাদে নিয়ে আসা হয়েছে। আরব ছাদে আসতেই তার চোখ আটকে যায় হলুদ শাড়ি পরা আরশিয়ার দিকে, যে নিশিকে এক গাদা হলুদ লাগাচ্ছে। নিশি তাতে বিরক্ত হয়ে মুখ কুঁচকে আরশিয়ার দিকে তাকাচ্ছে, আর সে খিলখিল করে হাসছে। আরব মুগ্ধ চোখে তাকিয়ে আছে আরশিয়ার দিকে। নাবিলের ডাকে তার হুঁশ ফিরে। নাবিল তাকে হলুদ দেওয়ার জন্য ডাকছে। আরব এগিয়ে গিয়ে নিশিকে হলুদ দেয়। নিশিকে হলুদ দেওয়ার সময় আরশিয়ার সাথে তার চোখাচোখি হয়। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আরশিয়া ইশারায় জিজ্ঞেস করে তাকে কেমন লাগছে। আরব হাতের ইশারায় বোঝায় তাকে অনেক সুন্দর লাগছে। আরশিয়া হেসে দেয়। আরব একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, এমন সময় নিশির চাচাতো বোন রিমি এসে আরবের পাশে দাঁড়ায়। আরবের ফোনে কথা শেষ হলে দেখে তার পাশে এক অপরিচিত মেয়ে দাঁড়িয়ে আছে, মুখে একগাদা মেকআপের প্রলেপ। সে মাথা না ঘামিয়ে ফোনে মনোযোগী হয়। রিমি প্রথমে কথা শুরু করে। আরব বাধ্য হয়ে রিমির কথা শুনে যাচ্ছে। মেহমান বাড়ি বলে কথা, সে কিছু বলতেও পারছে না, তাই চুপচাপ সহ্য করে যাচ্ছে। রিমি গায়ে পড়া মেয়েদের মতো কথা বলেই যাচ্ছে। মাঝে মাঝে পারলে আরবের গায়েও পড়ে যাচ্ছে। আরব পারছে না এই মেয়েকে থাপ্পড়াতে। যদি থাপ্পড় দিতে পারত তাহলে এই মেয়ের গাল লাল করে দিত। আরশিয়া দূর থেকে সব কিছু লক্ষ্য করছে। তার শরীর রেগে জ্বলে যাচ্ছে। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। তার রাগ আরও এক ধাপ বাড়িয়ে দিতে রিমি নামের মেয়েটা আরবের হাত ধরল। আরব কিছু বলতে যাবে, তার আগে আরশিয়া ধৈর্য হারিয়ে পাশে থাকা কাঁচের গ্লাস ধরাম করে ফ্লোরে ফেলে দিল। হঠাৎ কিছু পড়ার শব্দে সবাই আরশিয়ার দিকে তাকালো। সবার দৃষ্টিকে এড়িয়ে আরশিয়া রিমি আর আরবের কাছে গিয়ে রিমির হাত মুচড়ে ধরল। রিমি ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু আরশিয়ার হাত ছাড়ার নাম নেই। আরশিয়া রিমির হাত ধরা অবস্থায় বলে উঠল, যেটা আমার সেটা একান্তই আমার, শুধু এবং শুধুই আমার। তোমার সাহস কিভাবে হয় তার দিকে হাত বাড়ানোর? এরপর আরেকবার ওর আশেপাশে দেখলে খুন করে ফেলব, গট ইট? বলে আরশিয়া রিমির হাত ঝাড়া দিয়ে ছেড়ে নিচে নেমে গেল। আর কিছু মুহূর্ত এখানে থাকলে সে রিমির অবস্থা আরও খারাপ করে ফেলত। আরশিয়া নিচে নেমে যেতেই আরবের হুঁশ ফিরল। সে এতক্ষণ অবাক হয়ে আরশিয়ার কর্মকাণ্ড দেখছিল।
আরশিয়াকে সে এরকম ভয়ঙ্কর রাগ করতে কখনোই দেখেনি। আরশিয়া তার সাথে মাঝে মাঝে রাগ করত, কিন্তু কখনোই এভাবে রাগের প্রকাশ ঘটায়নি। আরশিয়া যখন রিমির হাত মুচড়ে ধরেছিল, মনে হচ্ছিল এই বুঝি ভেঙে ফেলবে। আরশিয়া নিচে নেমে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এখানে থাকলে সে তার রাগ কন্ট্রোল করতে পারবে না। আরশিয়াকে কোথাও যেতে দেখে নাবিল নিশির কাছে এসে জিজ্ঞেস করল, নিশি, কলিজা এখন কোথায় গেল? আর নিচে গ্লাস ভেঙে পড়ে আছে কেন? নিশির দিকে তাকাতেই নিশি এখানে ঘটা সব ঘটনা নাবিলকে বলল। নাবিল সব শুনে রিমিকে থাপ্পড় দিয়ে বলল, বাবা মা ভদ্রতা শেখায়নি তোকে, অসভ্য মেয়ে। তোকে যেন আর কখনো আরবের আশেপাশে না দেখি। এখন এখান থেকে যা। হলুদের অনুষ্ঠানে শুধু ছোটরা ছিল, বড়রা তাদের নিজেদের মতো করে আনন্দ করতে বলে নিচে চলে গিয়েছে। এই ঘটনা যেন বড়রা জানতে না পারে, তাই নাবিল সবার উদ্দেশ্যে বলল, এই ঘটনা যেন নিচ অবধি না যায়। আমি আমার বোনের বিয়েতে কোনো প্রকার বাধা চাই না। নাবিল এবার আরাফের সামনে গিয়ে বলে, আরাব, তুমি কিছু মনে করো না রিমির ব্যবহারে। আপনি চিন্তা করবেন না ভাইয়া, আমি কিছু মনে করিনি। আমার সব চিন্তা তো কলিজাকে নিয়ে, না জানি রাগ করে কোথায় চলে গিয়েছে। আরাব, তুমি একটু ওকে খুঁজে নিয়ে আসতে পারবে? দেখছই তো এখানে অনেক কাজ, না হলে আমিই যেতাম। ও মাঝে মাঝে অল্প রাগ করে, কিন্তু যখন ভয়ঙ্কর রকমের রাগ করে তখন ওকে সামলানো খুব কঠিন হয়ে যায়। আরাব মনে মনে বলল, তা তো দেখতেই পেলাম, একেবারে ধনী লঙ্কা। কিন্তু মুখে বলল, আপনি চিন্তা করবেন না ভাইয়া, আমি আরশিয়াকে খুঁজে নিয়ে আসব। আরাফ চলে গেল আরশিয়াকে খুঁজতে। যাওয়ার আগে রিয়াজদের বাড়ি থেকে আসার সবাইকে বলে এসেছে চলে যেতে, তার এখন কাজ আছে, সে কাজ শেষ করে আসবে। নিশি মন খারাপ করে বসে আছে। তারিন তার মন ভালো করতে বলল, আপু চলো, হলুদ দেওয়া তো শেষ, এখন তুমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নাও, রাতে আবার মেহেদি পড়তে হবে। নিশি মন খারাপ করে বলল, আমার আরশুর জন্য খুব চিন্তা হচ্ছে, রাগ করে মেয়েটা যে কোথায় গেল। তারিন নিশিকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করো না, আরাব ভাইয়া যখন গেছে সে আরশুকে খুঁজে নিয়ে তবে আসবে, তুমি রুমে চলো। তারিন নিশিকে বুঝিয়ে ঘরে নিয়ে গেল। অপরদিকে আরশিয়া নিজের রাগ কমানোর জন্য তার পছন্দের জায়গা নদীর পাশে ঘাসের ওপরে বসে আছে। এক দৃষ্টিতে নদীর শান্ত পানির দিকে চেয়ে আছে, নিজেকে শান্ত করার প্রচেষ্টায়। আরশিয়ার এখনও চোখে ভাসছে রিমির আরাবের হাত ধরার দৃশ্য। মন চাচ্ছে মেয়েটার হাতটাই ভেঙে ফেলতে। আরাব আশেপাশে কিছু জায়গায় আরশিয়াকে খুঁজল, কিন্তু পেল না। আরাব ভাবছে মেয়েটাই বিকেলবেলা কোথায় যেতে পারে। কিছুক্ষণ ভাবতেই আরাবের মনে পড়ল আরশিয়া নদী অনেক ভালোবাসে, হয়তো সে সেখানেই গিয়েছে। তাই আরাব আর বেশি কিছু না ভেবে আরশিয়া তাকে যেই নদীর পাড়ে নিয়ে গিয়েছিল সেদিকে গাড়ি ঘোরালো। আরশিয়া শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণের প্রচেষ্টার পর সে তার রাগ কমাতে সফল হয়েছে। আরশিয়া আকাশের দিকে তাকিয়ে ভাবছে আরাফকে প্রথমবার দেখার সেই স্মৃতি। তখন যদিও আরাফ তাকে দেখেনি, 2 বছর আগে সে আরাফকে দেখেছিল। 2 বছর পূর্বে দিনটি ছিল শুক্রবার। আরশিয়া নিশিদের বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলের দিকে নিশি আর সে নিশির বেলকনিতে বসে গল্প করছিল। এমন সময় নিশির ফোনটা বেজে উঠল। নিশি রুমে গিয়ে কথা বলে আরশিয়ার সামনে দাঁড়িয়ে বলে, আরশু, একটু সাহায্য করবি? কি করতে হবে বলো? তোর ভাইয়া ফোন করে বলল তার সাথে দেখা করতে, আমাদের বাড়ি থেকে একটু দূরে যেই পার্ক আছে সেখানে। তো যাও, মানা করেছে কে? তুই তো জানিস আম্মু এখন আমাকে একা বের হতে দেবে না, প্লিজ তুইও আমার সাথে চল। আমি তোমাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে যাব? আমি যাব না, তুমি একা যাও। তুই আমাদের মাঝে কাবাব মে হাড্ডি হবি কেন? তুই তোর মতো ঘুরবি, প্লিজ বনু চল প্লিজ। তাই আরশিয়াকে বাধ্য হয়ে নিশির সাথে যেতে হলো। আরশিয়া আর নিশি পার্কে এসে দেখে রিয়াজ দাঁড়িয়ে আছে। আরশিয়া নিশিকে রিয়াজের কাছে যেতে বলে। সে আশেপাশেই আছে। নিশির কথা বলা শেষ হলে সে যেন আরশিয়াকে ফোন করে বলে। আরশিয়া অন্য পাশে চলে যায়। আরশিয়া হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর দেখতে পায় তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে একটা ছেলে ফোনে কথা বলছে। ফোনে কথা বলছে বললে ভুল হবে, রীতিমতো কাউকে শাসাচ্ছে। পরনে তার অ্যাশ কালার শার্ট, কালো প্যান্ট, শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, হাতে একটা কালো ঘড়ি, পায়ে কালো শু। তার সাথে রাগে লাল হওয়া রক্তিম চেহারায় ছেলেটাকে মারাত্মক সুন্দর লাগছে। আরশিয়া কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়েছিল ছেলেটার দিকে। ছেলেটা আরশিয়াকে খেয়াল করেনি, সে তো তার মতো ফোনের ওপারের ব্যক্তিকে শাসাতে ব্যস্ত। আরও কিছুক্ষণ ফোনে কথা বলে ছেলেটা সেখান থেকে চলে গেল। আরশিয়া তবুও এক ধ্যানে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার ধ্যান ভেঙে নিশির কলে ফোন রিসিভ করতে নিশি তাকে গেটের কাছে আসতে বলে। আরশিয়া নিশির কাছে আসতেই তার নজরে পড়ে তখনকার সেই ছেলেটা রিয়াজের সাথে যাচ্ছে। আরশিয়া নিশিকে জিজ্ঞেস করে, বনু, ভাইয়ার পাশের ছেলেটাকে? ও রিয়াজের বন্ধু আরাফ।
ও আরশিয়া আর নিশি বাড়ি চলে আসে। এরপর থেকে আরশিয়ার কি যে হলো সে নিজেও বুঝতে পারে না। চোখ বন্ধ করলেই তার সামনে আরাভের মুখ ভেসে ওঠে। কিছুতেই সে আরাভের সেই রক্তিম চেহারা ভুলতে পারছে না। আরশিয়া এ ব্যাপারে নিশিকে বললে নিশি বলে আরশিয়া হয়তো আরাভকে পছন্দ করে ফেলেছে। আরশিয়া তা মানতে নারাজ, কিন্তু যখন দেখল সে কিছুতেই আরাভকে ভুলতে পারছে না তখন সে স্বীকার করল। এরপর নিশির মাধ্যমে সে প্রায়ই আরাভের খোঁজ খবর নিত। আস্তে আস্তে সে আরাভকে ভালোবেসে ফেলে। পরে নিশির মাধ্যমে জানতে পারল আরাভের ভার্সিটির নাম, আর আরাভের জন্যই তার এই ভার্সিটিতে ভর্তি হওয়া। আরশিয়া যখন অতীতকে মনে করতে ব্যস্ত, এমন সময় তার পাশে এসে কেউ বসল। সেদিকে তার একটুও খেয়াল নেই, সে তো সম্পূর্ণরূপে স্মৃতিচারণে মত্ত। আরাভ কিছুক্ষণ আরশিয়ার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আরশিয়ার কোনো হেলদোল না দেখে বলে উঠল, আকাশের দিকে তাকিয়ে কি দেখছ? আকাশে তো এখন তারাও নেই যে আকাশের দিকে তাকিয়ে তারা গুনবে। আরশিয়া আচমকা কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে পাশে তাকিয়ে দেখে আরাভ তার পাশে বসে আছে। আরাভকে দেখে তার সামলিয়ে রাখার রাগ আবার মাথাচাড়া দিয়ে উঠল, তাই সে চুপ করে রাগ কন্ট্রোল করছে। আরাভ আরশিয়ার থেকে কোনো জবাব না পেয়ে বলল, কি হলো, কথা বলবে না আমার সাথে? আরশিয়া এবার মুখ খুলল, খুব শান্ত কণ্ঠে বলল, আপনার কথা বলার মানুষের অভাব পড়েছে নাকি যে আমার সাথে কথা বলতে এসেছেন? আরশিয়ার এত শান্ত কণ্ঠ আরাভকে ঝড় আসার পূর্ব সংকেত দিচ্ছে। আরাভ মুখটা ইনোসেন্ট করে বলল, আমি কি নিজে যেচে কারোর সাথে কথা বলেছি? ও নিজে এসে আমার সাথে কথা বলেছে। এই কথাটা যেন আরশিয়ার রাগকে আরও বাড়িয়ে দিল। সে রাগ কন্ট্রোল করতে না পেরে আরাভের শার্টের কলার ধরে বলল, ও সেধে এসে কথা বলল আর আপনিও তার সাথে তাল দেওয়া শুরু করলেন? ও বারবার আপনার শরীরে ঢলে পড়ছিল, তখন আপনি ওকে কিছু বললেন না কেন? খুব ভালো লাগছিল তাই না? খুন করে ফেলবো আমি আপনাকে। এরপর আপনার আশেপাশে কোনো মেয়েকে দেখলে আগে মেয়েটাকে খুন করব, তারপর আপনাকে। আরাভ খেয়াল করল আরশিয়া মাত্রাতিরিক্ত রেগে গিয়েছে। রাগে তার হাত পা কাঁপছে। মনে হচ্ছে রিমিকে এখন সামনে পেলে ডিরেক্টর খুন করে ফেলবে। আরশিয়ার রাগ কিভাবে নিয়ন্ত্রণে আনবে ভেবে পাচ্ছে না আরাভ। আরাভের কিছু না ভেবে আরশিয়াকে জড়িয়ে ধরল। আরাভের এই পন্থা কাজে দিয়েছে। আরশিয়া ধীরে ধীরে শান্ত হচ্ছে। আরশিয়াকে শান্ত হতে দেখে আরাভ বলল, কি মিস, রাগ কমেছে? জানি না। আচ্ছা, একটু আগে যে তুমি বললে আমার আশেপাশে কাউকে দেখলে তাকেও খুন করবে, সাথে আমাকেও খুন করবে, তা আমাকে খুন করলে তুমি সারাদিন কাকে জ্বালাবে? জানি না, আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, জানা লাগবে না। আরাব আরশিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এত রাগ করলে চলে? অতিরিক্ত রাগ কিন্তু শরীরের জন্য ভালো না। তো কি করব? ওকে আপনার হাত ধরতে দেখে মাথা ঠিক ছিল না। সবসময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে, পরিস্থিতি বুঝে রাগ দেখাতে হবে। তখন আমারও রাগ হচ্ছিল, কিন্তু আমি নিজেকে সামলিয়েছি, কারণ ওটা বিয়ে বাড়ি ছিল। ওখানে কিছু করলে নিশির বিয়েতে সমস্যা হতো, তাই। এরপর পরিস্থিতি বুঝে কাজ করবে, বুঝতে পেরেছ? আরশিয়া মাথা নেড়ে বুঝালো যে সে আরাবের কথা বুঝেছে। আরাব আরশিয়ার হাত ধরে নদীর পাড়ে হাঁটা ধরল। প্রিয় মানুষের হাত ধরে হাঁটতে পারার অনুভূতিটা অসাধারণ। আরাব আরশিয়ার সাথে কিছুক্ষণ হেঁটে নিশিদের বাড়িতে চলে এলো। আরাব গাড়ি থেকে নেমে আরশিয়াকে আরও কিছুক্ষণ বুঝালো যেন সে রিমিকে আর কিছু না বলে। অতঃপর আরশিয়াকে নিয়ে ভিতরে নাবিলের কাছে গিয়ে বলল, ভাইয়া, এই নিন, আপনার কলিজাকে দিয়ে গেলাম। ধন্যবাদ ভাই। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব ছিল। আমার কারণেই তো রাগ করেও চলে গিয়েছিল। এখন আমি আসি, আমাকে রিয়াজদের বাড়ি যেতে হবে, সেখানে আমার অনেক কাজ আছে। আরাব নাবিলের থেকে বিদায় নিয়ে চলে গেল। আরশিয়া চলে গেল নিশির রুমে। নিশির রুমে যেয়ে দেখে নিশি বিছানায় বসে আছে, আর তার দুই হাতে দুইজন মেহেদি আর্টিস্ট মেহেদি দিয়ে দিচ্ছে। নিশির পাশে তারিনও বসে আছে। আরশিয়াকে দেখে নিশি উঠতে চাইল। আরশিয়া তাকে বসতে বলল, তুই কি আরশু, রাগ করে তুই চলে গেলি? একবারও ভাবলি না এতে আমার খারাপ লাগতে পারে? সরি বনু, তখন রাগে আমার মাথা ঠিক ছিল না। রাগ করে যেন বেশি কিছু করে না ফেলি, তাই চলে গিয়েছিলাম। তুমি রাগ করো না প্লিজ। তোকে কি আরাব নিয়ে এসেছে? আরশিয়া কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এতক্ষণ ধরে শাড়ি পরে থাকায় আরশিয়ার শরীর চুলকাচ্ছে। আরশিয়া ফ্রেশ হতে গেলে তারিন নিশিকে বলল, দেখেছ আপি, আমি তোমাকে বলেছিলাম না যে আরাব ভাইয়া যেহেতু আরশুকে নিতে গেছে সে ওকে নিয়েই আসবে? তাই তো দেখছি। জানিস, আমার মনে হয় আরাবও আরশুকে পছন্দ করে। আমারও তাই মনে হয়। এর মধ্যে আরশিয়া ফ্রেশ হয়ে বের হলো। তাকে বের হতে দেখে তারিন আর নিশি দুইজনই চুপ হয়ে গেল। আরশিয়া নিশির পাশে বসে তার মেহেদি দেওয়া দেখছে। নিশির মেহেদির ডিজাইনের মাঝে রিয়াজের নাম লেখা। আরশিয়াও ইচ্ছে হলো আরাবের নাম হাতে লেখার। নিশির মেহেদি দেওয়া শেষ হলে আরশিয়া আর তারিনও মেহেদি পড়ল। আরশিয়া মেহেদি আর্টিস্টকে বলে এক কোনায় আরাবের নাম লিখিয়েছে, যেটা সচরাচর কারো চোখে পড়বে না। মেহেদি পড়া শেষে নিশির আম্মু এসে তাদের তিনজনকে খাইয়ে দিয়ে গিয়েছে এবং বলে গিয়েছে বেশি রাত না জাগার জন্য, কারণ আগামীকাল বিয়ে। আজকে রাত জাগলে কালকে সকাল সকাল উঠতে পারবে না, তাই তারাও অল্প কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেল।
বিয়েবাড়ির চারপাশে যেমন আয়োজনের শেষ নেই, তেমন কোলাহলেরও শেষ নেই। হবে নাই বা কেন? একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কোনো প্রকার ত্রুটি থাকা যাবে না। এত খুশির মুহূর্তেও কোথাও না কোথাও বেদনার ছাপ আছে। নিশির আম্মু কাজ করার জন্য যাদের আনা হয়েছে তাদের কাজ দেখিয়ে দিচ্ছে, কাজের ফাঁকে ফাঁকে চোখের পানিও ফেলছে। এত আদরে বড় করা মেয়ে তার আজকে বিয়ে হয়ে অন্যের বাড়ি চলে যাবে, তার ঘরটা যে ফাঁকা হয়ে যাবে। নাবিল সব কিছু তদারকি করছে, তার মনটাও ভালো নেই। একমাত্র বোন যতই মারামারি করুক, ঝগড়া করুক, তারপরও বোনকে অনেক ভালোবাসে সে। নিশির বাবা সকাল থেকে নিজের ঘরে বসে আছে, একবারের জন্য ঘর থেকে বের হয়নি। মেয়ে তার বড় আদরের, সবসময় সে নিশিকে সাপোর্ট করত বলে নাবিল আর নিশির আম্মু তাকে কম বলতো না। তবুও সে সবসময় নিশিকে একটু বেশিই ভালোবাসত। নিশিকে তার রুমে সাজানো হচ্ছে, তার রুমে আরশিয়া আর তারিনও তৈরি হচ্ছে। নিশিকে সাজানো হচ্ছে, কিন্তু তাকে সাজানোই যাচ্ছে না, সে কেঁদেই চলেছে। কান্না না থামলে সাজাবে কিভাবে? মেকআপ আর্টিস্ট আরশিয়াকে বলল নিশির কান্না থামানোর জন্য, না হলে যে সাজানো যাবে না। ওইদিকে দেরিও হয়ে যাচ্ছে। আরশিয়া অনেকক্ষণ বোঝানোর পর নিশির কান্না থেমেছে। আরশিয়ার পরনে কালো লেহেঙ্গা, সাথে ডায়মন্ডের কানের দুল, চুলগুলো ছেড়ে রাখা, মুখে প্রসাধনীর ছোঁয়া। তারিনের পরনে লেভেন্ডার কোলারের লেহেঙ্গা, সাথে কিছু প্রসাধনী। নিচ থেকে বর আসার গুঞ্জন শুনে আরশিয়া তারিন সেদিকে দৌড় দিয়েছে। আজকে রিয়াজের পকেট ফাঁকা করতে হবে। নিশির ঘরে তার মা এসেছে। মেয়েকে লাল লেহেঙ্গার সাথে বিয়ের সাজে দেখে তিনি আবেগ সামলাতে পারলেন না, তাই ঘরের ভিতরে না ঢুকে দরজার কাছ থেকেই ফিরে যাচ্ছেন। আরশিয়া আর তারিন গেটে দাঁড়িয়েছে, সাথে নিশির কিছু কাজিনও আছে। রিয়াজকে সাথে নিয়ে আরাব এসে দাঁড়ালো গেটের সামনে। আরাব আরশিয়াকে দেখে তার দিকে তাকিয়ে আছে। আরাবের চোখে দেখা যাচ্ছে এক রাস মুগ্ধতা। গেটে ছোটোখাটো এক যুদ্ধের পরে রিয়াজদের ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে। এমনি এমনি ঢুকতে দেওয়া হয়নি, 50,000 ক্যাশ নিয়ে তারপর ঢুকতে দেওয়া হয়েছে। আরশিয়া আর তারিন মিলে রিয়াজকে নিয়ে বরের আসনে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর নিশিকে নিয়ে রিয়াজের সামনে বসানো হয়। তাদের মাঝে রয়েছে ফুলের তৈরি পর্দা। রিয়াজ অধীর আগ্রহে বসে আছে তার প্রিয়তমাকে বধূরূপে দেখার জন্য। কাজী বিয়ে পড়াচ্ছেন। নিশিকে কবুল বলতে বলা হলে সে তার বাবা মা ভাইয়ার দিকে তাকায়। নাবিল এগিয়ে এসে নিশির হাতে শক্ত করে ধরে তাকে ইশারায় কবুল বলতে বলে। কবুল একটা শব্দ 3 বার উচ্চারণের ফলে আজকের পর এই বাড়ির এত আদরের মেয়ে হয়ে যাবে কারো বাড়ির বউ। থাকা হবে না বাবা মা আর নিজ পরিবারের সাথে। বাবার কাছে হুটহাট কিছু আবদার করা হবে না। সারাদিন মায়ের বকুনি, ভাইয়ার আদর আর শাসনও পাওয়া হবে না। টিভির রিমোট নিয়ে ভাই বোনের মধ্যে তুমুল মারামারিও হবে না। একটা মেয়ে যেমন সারাদিন একটা বাড়িকে মাথায় করে রাখে, তেমনি তার শূন্যতায় সেই বাড়ি হাহাকার করে। সব আগের মতোই রয়ে যায়, তবুও কোথায় যেন কেউ নেই, কিছু নেই মনে হয়। নিশিও দম নিয়ে কবুল বলে দেয়। রিয়াজকে কবুল বলতে বললে সে সাথে সাথেই কবুল বলে দেয়। চারপাশে সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলে ওঠে। আজকে শুরু হবে নতুন দম্পতির পথ চলা। আরশিয়া আরাবের পাশে দাঁড়িয়ে বলে উঠল, হঠাৎ নিজেকে কালো রঙালেন যে? তার পছন্দের রঙে নিজেকে রাঙানোর ইচ্ছে হলো, তাই? কালো রঙে অনেক সুন্দর লাগছে আপনাকে। সুন্দর লাগতে তো হবেই, তার পছন্দের রং বলে কথা। নিশির আর রিয়াজের বিয়ের শপিং একসাথে করা হয়েছে। সে সময় সবার জন্য বিয়ের পোশাক কেনা হচ্ছিল। আরশিয়াকে কালো রঙের লেহেঙ্গা নিতে দেখে আরাভও কালো রঙের শেরওয়ানি কিনেছিল। বিদায় বেলা ঘনিয়ে এসেছে। এখন নিশিকে নিয়ে সবাই রিয়াজদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। কিন্তু নিশি সেই কখন থেকে কেঁদেই যাচ্ছে, তাকে কোনোভাবে সামলানো যাচ্ছে না। মাকে ধরে কাঁদছে, বাবাকে ধরে কাঁদছে, অবশেষে নাবিলকে ধরে কেঁদে কেঁদে বলছে, ভাইয়া আমি যাব না, আমাকে তোমাদের কাছে রেখে দাও। কিন্তু চাইলেই তো সেটা সম্ভব না। নিশিকে এভাবে কান্না করতে দেখে আরশিয়ারও কান্না পাচ্ছে। অবশেষে অনেক বুঝিয়ে নিশিকে গাড়িতে উঠিয়ে দিল। আরশিয়া আর তারিন রয়ে গেছে, তারা নিশির আম্মুকে সামলাচ্ছে। নাবিল তাদের বলল নিশির সাথে যেতে, এখানটা সে সামলে নিবে। ওখানে আবার কান্না করলে তাকে যেন আরশিয়া সামলাতে পারে, তাই আরশিয়া আর তারিনকে পাঠিয়ে দেওয়া হয় নিশির সাথে। নিশিকে রিয়াজদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। নিশির কান্না এখনও পুরোপুরিভাবে থামেনি। রিয়াজকে নিজের করে পাওয়ার যেই আনন্দ ছিল, তার চেয়ে এখন বাবা মাকে ছেড়ে আসার কষ্টটা বেশি হচ্ছে। আরশিয়া অনেকক্ষণ বুঝিয়ে তাকে শান্ত করেছে। চারপাশে এখন মানুষে ভর্তি, বিয়ে বাড়ি বলে কথা। তাই রিয়াজের মা একজনকে বলল নিশিদের অপরে রুমে দিয়ে আসতে। নিশি, তারিন আর আরশিয়া মিলে কিছুক্ষণ গল্প করল। গল্প করার প্রধান উদ্দেশ্য হচ্ছে নিশির মন ভালো করা। কিছুক্ষণ পর নিশিকে রিয়াজের ঘরে নিয়ে যাওয়া হয়।
নিশিকে রিয়াজের ঘরে দিয়ে আরশিয়া আর তারিন তাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সে ঘরে এসে ফ্রেশ হয়ে নেয়। আরশিয়া আর তারিনকে খাওয়ার জন্য রিয়াজের এক কাজিন এসে ডেকে নিয়ে যায়। খেয়ে এসে আরশিয়া আর তারিন বিছানায় শুয়ে পড়ে। তারিন কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলেও আরশিয়ার ঘুম এলো না। ছাদে এক কোণে দাঁড়িয়ে আছে আরশিয়া। ঘুম না আসায় সে রিয়াজদের ছাদে চলে এসেছে। আরশিয়া আকাশের দিকে তাকিয়ে ভাবছে, মেয়েদের জীবনটা এমন কেন? প্রিয় মানুষটাকে নিজের করে পেতে বাবা মা পরিবার ছেড়ে আসতে হয়। যেখানে সে ছোটবেলা থেকে বড় হয়েছে, যাদের ছায়াতলে এতদিন ছিল, একদিন তাদের ছেড়ে অন্য একটা পরিবারে চলে আসতে হয়। একটা মেয়ের পক্ষে তার পরিবারকে ছেড়ে আসতে যে কি পরিমাণ কষ্ট পেতে হয় তা শুধু একটা মেয়েই জানে। আরশিয়ার ভাবনার মাঝেই আরাফ তার পাশে এসে দাঁড়ালো। আরশি একবার আরাফের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? বলো, দেখি পারি কিনা। কেন সবসময় মেয়েরাই তাদের পরিবার ত্যাগ করবে, ছেলেরা নয় কেন? মেয়েরা একটা নতুন পরিবেশে এসেও সব কিছু নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারে, যে একটা ছেলে পারে না। একটা মেয়ে একটা সংসারকে গুছিয়ে রাখতে পারে, সবাইকে নিজের আপন ভেবে তাদের জন্য অনেক কিছু ত্যাগ করতে পারে, যেটা সহজে কোনো ছেলে পারে না। একটা সংসার গুছানোর জন্যে হলেও মেয়েদের দরকার। আর সবচেয়ে বড় কথা হলো, এটা সমাজের নিয়ম। সমাজ এত নিষ্ঠুর কোনো? সমাজ কি জানে একটা মেয়ের তার পরিবার ছেড়ে আসতে কতটা কষ্ট হয়? কেন ভালোবাসার মানুষকে পেতে হলে বাবা মাকে ছেড়ে আসতে হবে? কিছু পাওয়ার জন্যে কিছু তো ছাড়তে হবে। আর কে বলে ভালোবাসার জন্য বাবা মাকে ছাড়তে হয়? সে তো চাইলেই তার বাবা মায়ের কাছে যেতে পারে, তাদের সাথে কথা বলতে পারে। সে বাবা মায়ের সংসার ছেড়ে এসে নতুন সংসার গড়ার জন্যে, যেটা হবে তার সংসার, যেখানে তার আধিপত্য বিস্তার করবে। আরশিয়া চুপ করে আরাবের কথাগুলো শুনল। কথাগুলো মিথ্যে নয়, আবার তার কথাগুলোও মিথ্যে নয়। প্রথম প্রথম মেয়েদের কষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা মেয়েদের মানিয়ে নেয়ার গুণ দিয়েছে। তারা খুব সহজেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। আর একবার তার নিজের সংসার হয়ে গেলে তখন আর বাবার বাড়ির প্রতিও ততটা তার টান থাকে না, যতটা তার সংসারের প্রতি থাকে। মন খারাপ? না, এগুলো নিয়ে ভাবছিলাম তো, তাই আর কি। বেশি ভাবার দরকার নেই, রাত অনেক হয়েছে, ঘুমাতে যাও। আরাবের কথা মতো আরশিয়া ঘরে এসে ঘুমিয়ে পড়ে। আরশিয়া খুবই ব্যস্ততায় দিন কাটাচ্ছে। নিশির বিয়ে থেকে এসে ভার্সিটি এবং অফিস সামলে সে সারাদিন পার করছে। এর মাঝে সে একটা জিনিস খেয়াল করেছে, ইদানিং জিসান একটু বেশিই তার খোঁজ খবর নিচ্ছে। ওই দিন আরশিয়ার বাবা জিসানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকেই জিসান তার সাথে বেশি কথা বলছে। এর আগেও কথা বলতো, কিন্তু এতটাও না। আরশিয়া ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর এসব ভাবছে। সব ভাবনা বাদ দিয়ে সে তৈরি হয়ে নেয় ভার্সিটি যাওয়ার জন্য। আরশিয়া ভার্সিটির সামনে এসে দেখে তারিন তার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে। আরশিয়া তারিনের কাছে যেতেই তারিন ওর হাতের দিকে তাকিয়ে দেখে আরশিয়ার বাম হাতে ব্যান্ডেজ করা। তারিন আরশিয়ার হাতে ধরে বলল, তোর হাতে কি হয়েছে, ব্যান্ডেজ করা কেন? সামান্য কেটে গেছে, বাদ দে তো। দেখে তো সামান্য মনে হচ্ছে না, কিভাবে কাটলো বল? আরে বললাম তো সামান্য, এমনি কেটে গেছে। এমনি আবার কারো হাতে কাটে নাকি? সত্যি করে বল কিভাবে কেটেছে? আমি যখন আসছিলাম তখন দেখি কিছু ছেলে একটা মেয়েকে হ্যারেস করছিল। আমি ওদের মেয়েটাকে ছেড়ে দিতে বললে শোনেনি, উল্টো আমার সাথে বেয়াদবি করতে এসেছিল। তাই সবগুলোকে মেরেছি। আর মারামারি করার সময় হাতটা একটু কেটে গিয়েছিল, এই আর কি। তুই কি জীবনেও শুধরাবি না? তোকে মারামারি করার জন্য সবাই কত বকে, তাও তুই শুনিস না, আবার সেই একই কাজ করিস। তুই বল, আমার সামনে একটা মেয়েকে হ্যারেস করবে আর আমি ছেড়ে দিব? তুই বল, আমি কি ভুল কিছু করেছি? ভুল কিছু করিসনি, কিন্তু কিছু না। এখন ভিতরে চল, দেরি হয়ে যাচ্ছে। আরশিয়া আর তারিন গেটের ভিতরে ঢুকে মাঠ দিয়ে হেঁটে ক্লাসের দিকে যাচ্ছে। এমন সময় তাদের সামনে এসে দাঁড়ালো আরফ। আরফকে দেখে আরশিয়া ওর হাত পিছনে লুকিয়ে নিল। আরফ বিষয়টা খেয়াল করেছে, কিন্তু কিছু বলল না। সে মনে করেছে হয়তো এমনি আরশিয়া হাত পিছনে নিয়েছে, নাহলে খামোখা তাকে দেখে হাত পিছনে লুকাবে কেন। কেমন আছো তোমরা? তারিন জবাব দিল, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আরশিয়া বলল, কিছু বলবেন? না, এমনি তোমাদের দেখে তোমাদের সাথে কথা বলতে এলাম, এই আর কি। আরশিয়া আরফের সামনে থেকে যাওয়ার জন্য বলল, আমাদের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমরা গেলাম, আপনার সাথে পরে কথা হবে। আরশিয়া তারিনের হাত ধরে সামনের দিকে হাঁটা দিলে আরফ পিছন থেকে ডেকে ওঠে। আরশিয়া আর তারিন আরফের সামনে যেতেই আরফ বলে, আরশিয়া, তোমার বাম হাতটা দেখি তো। আরবের কথা শুনে আরশিয়া থতমত খেয়ে যায়। আরশিয়া ঢোক গিলে বলে, কেন, আপনি হঠাৎ আমার হাত দেখতে চাচ্ছেন কেন? তোমার হাত অনেক সুন্দর তো, তাই দেখতে চাচ্ছি। মানে
তোমার এত মানে বুঝতে হবে না, যা বলছি তা করো। ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, এখন যাই, পরে দেখিয়েন। তুমি আমাকে ক্লাসের বাহানা দিচ্ছ? তোমার ক্লাস শুরু হতে এখনো 15 মিনিট আছে। তুমি হাত দেখাবে নাকি আমি নিজে দেখব? দেখাচ্ছি তো। আরশিয়ার হাত দেখে আরাফ ধমক দিয়ে বলল, কিভাবে হলো? ওই পড়ে গিয়েছিলাম। আমাকে কি তোমার বোকা মনে হয়? সত্যিটা বলো। তারিন পাশ থেকে বলল, মারামারি করে হাত কেটেছে ভাইয়া। আরাফ এবার রাগী কণ্ঠে বলল, তুমি আবার মারামারি করেছো? কিন্তু কেন? একটা মেয়েকে কিছু ছেলে হ্যারেস করছিল, তাই তাদের মেরেছি। এরপর কিছুটা ইনোসেন্ট ফেস করে বলল, আপনিই বলুন আমি কি ভুল কিছু করেছি? না, তুমি ভুল কিছু করনি। তুমি ভুল কিছু করতেই পারো না। এবার ভালো কাজের জন্য মারামারি করেছো, তাই ছেড়ে দিলাম। এরপর এরকম হলে তোমার খবর আছে, মনে থাকে যেন। আরশিয়া দ্রুত মাথা নাড়িয়ে বলল, মনে থাকবে। এবার ক্লাসে যাই। যাও। আরশিয়া আর তারিন ক্লাসে চলে এলো। ক্লাসে এসে আরশিয়া হাফ ছেড়ে বাঁচল। আরাফ যেভাবে জিজ্ঞেস করছিল তাতে আরশিয়ার মনে হচ্ছিল এই বুঝি আরাফ তাকে মারামারি করার জন্য বকা দিবে। কিন্তু আরাফ কিছু করেনি দেখে সে হাফ ছেড়ে বাঁচল। আরশিয়া তারিনকে ধমক দিয়ে বলল, তোকে কে আরবের সামনে বলতে বলেছিল যে আমি মারামারি করেছি? তোর কি মনে হয় আমি না বললে ভাইয়া জানতে পারতো না? জানলে জানতো, তোকে কে বলতে বলেছিল? এর মধ্যে ক্লাসে স্যার চলে আসায় তারিন কিছু বলল না। ক্লাসের শেষে আরশিয়া আর তারিন লাইব্রেরিতে এসেছে কিছু নোট কালেক্ট করার জন্য। তারা বসে বসে নোট করছিল। এমন সময় জিসান এসে তাদের পাশে বসল। জিসানকে দেখে তারিনের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। আরশিয়া তার মতো লিখে যাচ্ছে। লেখা শেষে জিসানের দিকে তাকায়। জিসানকে দেখে তার মনে হচ্ছে জিসান হয়তো কিছু বলতে চায়। তাই আরশিয়া জিসানকে জিজ্ঞেস করল, স্যার আপনি কি কিছু বলবেন? আসলে তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলুন। আসলে কথাগুলো এখানে বলা সম্ভব না। তুমি বিকেলে আমার সাথে দেখা করতে পারবে? আরশিয়া একবার ভাবল না করে দেবে। তারপর ভাবল একজন টিচারকে কিভাবে সে মুখের ওপর না করবে, তার ওপর জিসান তার বাবার বন্ধুর ছেলে। তাই আরশিয়া রাজি হয়ে গেল। জিসান তাকে বলল সে মেসেজ করে আরশিয়াকে জায়গার নাম বলে দেবে। বলে জিসান চলে গেল। তারিন ব্রু কুচকে আরশিয়াকে বলল,